আমরা শুরু করি। আমি ফার্স্ট অফ অল তোদেরকে একটা প্রশ্ন করতে চাই, বল তো দেখি মোল জিনিসটা কি, মোল কাকে বলে? এই উত্তরটা আমি তোদের প্রত্যেকের কাছে চাই। মোল আসলে কি? এখন আমি দেখব মোলের হরেক রকম সংজ্ঞা চলে আসবে, যে মোল মানে ভাইয়া এটা, কেউ বলবে মোল মানে এইটা। আমি দেখতে চাই তোরা মোল মানে কে কি বলিস। কিন্তু আমার কথায় মোল জিনিসটা আসলে কি? মোল এত কঠিন কঠিন সংজ্ঞার কিচ্ছু নাই, মোল কিছুই না। যেমন আমরা তাহলে একটু বুঝি যে মোল জিনিসটা কি। এই জায়গায় আমি যদি বলি এক ডজন, এক ডজন মানে কয়টা? এক ডজন মানে হচ্ছে 12টা। আমি যদি বলি যে হচ্ছে এক হালি মানে কয়টা? এক হালি মানে কয়টা? এক হালি মানে হচ্ছে 4টা। এই যে আমি বলতেছি যে এক ডজন মানে 12টা, এক হালি মানে 4টা, এক মোল, এক মোল এইটা কিচ্ছু না ভাইয়া। এক মোল মানে 6.023 ইন্টু 10⁻23t। এইটা ছাড়া আর কিছুই নির্দেশ করে না, যে 6.023 ইন্টু 10⁻23t। তাহলে মোল কোনোই কিছুই না, ডজন, হালি। ডজন আর হালির মতো মোলও একটা সাংখ্যিক একক মাত্র, এটা একটা জাস্ট সাংখ্যিক একক। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এক মোল অণু মানে কি? ভাইয়া এক মোল মানে কি? এক মোল মানে হলো 6.023 ইন্টু 10⁻23t অণু। আমি যদি বলি ভাইয়া যে হচ্ছে এক মোল পরমাণু মানে কি? তাহলে এটা কিছুই না, তার মানে এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t পরমাণু, পরমাণু। এখন আমি যদি বলি এক মোল চাল মানে কি? 6.023 ইন্টু 10⁻23t চাল। আমি যদি বলি এক মোল রোকন ভাই মানে কি? এক মোল রোকন ভাই মানে 6.023 ইন্টু 10⁻23t রোকন ভাই। তার মানে রোকন ভাই এতগুলা। এখন সবাই আমাকে একটু বল যে এই এক মোলের ব্যাপারটা তোরা প্রত্যেককে বুঝতে পারছিস কিনা? এই গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর এত কিছু বোঝার দরকার নাই ভাইয়া। এটা মোলের রিয়েল ফিলিংস না। মোলের রিয়েল ফিলিংস হচ্ছে মোল জাস্ট একটা সংখ্যা। সেই সংখ্যাটা কত? 6.023 ইন্টু 10⁻23t। যেমন আমি যদি বলি এক মোল আয়ন মানে কি? এক মোল আয়ন মানে জাস্ট 6.023 ইন্টু 10⁻23t আয়ন। ব্যাপারটা আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন বুঝতে পারছে কিনা আমি তাদের কমেন্টের মাধ্যমে দেখতে চাই যে তারা সবাই বুঝতে পারছে। এই জায়গায় তাহলে প্রত্যেককে বুঝতে পারছিস কিনা এটা আমাকে একটু বল। মোল জাস্ট একটা সংখ্যা, নাথিং এলস। এবার আমরা কতগুলা টার্ম সম্পর্কে পরিচিত হব, যে আণবিক ভর কি, আণবিক ভর, পারমাণবিক ভর, আরো আমরা বলতে পারি আয়নিক ভর। এই জায়গায় পারমাণবিক ভর, খেয়াল করো আণবিক ভর বা পারমাণবিক ভর এগুলা এক মোলের সাথে সম্পর্কিত। খুব ভালো করে বুঝিও, এটা কার সাথে সম্পর্কিত? এক মোলের সাথে সম্পর্কিত। এখন আণবিক ভর এটার সাথে কে আছে? এটার সাথে আছে অণু কথাটা রিলেটেড। পারমাণবিক ভর কার সাথে রিলেটেড? পরমাণুর সাথে রিলেটেড। তাহলে তুমি বলো তো দেখি আণবিক ভর কাকে বলবো? এক মোল অণুর ভর। তাহলে আণবিক ভর হলো এক মোল অণুর ভর। তাহলে আমাকে একটু বলো তো দেখি পারমাণবিক ভর পরমাণু আর এখানে এক মোল, তাহলে পারমাণবিক ভর কাকে বলবো? তাহলে আমরা বলবো এক মোল পরমাণুর ভর। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এবার আমি তোমাকে কিছু আণবিক ভর আমরা জানি সেখান থেকে আমি একটু রিয়েল ফিলিংস নিতে চাই। যেমন আমি জানি যে হচ্ছে অক্সিজেনের গ্রাম আণবিক ভর 32 গ্রাম।
আমি যদি বলি নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর 28 গ্রাম, এখন তোমাকে প্রশ্ন করা হলো যে একটি নাইট্রোজেন অণুর প্রকৃত ভর কত। খুব ভালো করে বুঝিও, প্রকৃত ভর কত। এখন খেয়াল করো, এখানে যে নাইট্রোজেনের আণবিক ভর কত বলতেছো, এই নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হলো 28 গ্রাম। এটা কতগুলার ভর? এটা হচ্ছে 1 মোলের ভর। এখন 1 মোল মানে কতটি? 1 মোল মানে হলো 6.023 ইন্টু 10⁻23 টি। তাহলে কি আমি বলতে পারি না যে 6.023 ইন্টু 10⁻23 টির ভর 28 গ্রাম? তাহলে এখান থেকে আমরা বলবো 6.023 ইন্টু 10⁻23 টি নাইট্রোজেন অণুর ভর ইকুয়াল টু হচ্ছে 28 গ্রাম। তাহলে এই জায়গায় একটি নাইট্রোজেন অণুর ভর, খুব ভালো করে বুঝিও, একটা নাইট্রোজেন অণুর ভর হবে 28 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। সবাই আমাকে বলো ব্যাপারটা ফিল করতে পারছো কিনা। এখানে আমি যেহেতু আণবিক ভর নিছি, তাহলে এই জায়গায় একটা অণুর ভর পাবো। আমি যদি এখানে আণবিক ভর কল্পনা না করে পারমাণবিক ভর কল্পনা করতাম, তাহলে আমি সেখান থেকে একটা পরমাণুর প্রকৃত ভর পেতাম। সবাই আমার এই কথাটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে আমি যদি বলি 1 মোল সমতুল্য অণুর ভর, এটা হচ্ছে আণবিক ভর। আমি যদি বলি 1 মোল সমতুল্য পরমাণুর ভর, এটা হবে পারমাণবিক ভর। তাহলে অনুরূপভাবে 1 মোল সমতুল্য আয়নের ভর, তার মানে হচ্ছে আয়নের ভর, তার মানে হচ্ছে আয়নিক ভর। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের একটাই লজিক যে মোল কিছুই না, মোল জাস্ট একটা সাংখ্যিক পরিমাণ। আর এই সংখ্যাটা কত? 6.023 ইন্টু 10⁻23। এই ব্যাপারটা আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা আমি একটু তোমাদের কাছে শুনতে চাই। দ্যাটস গ্রেট। তোরা কি বুঝতে পারছিস কিনা আমাকে একটু জানাও। যে হচ্ছে তাহলে 1 মোল সমান হলো 6.023 ইন্টু 10⁻23 টি। এই জায়গায় তাহলে আমরা এই জিনিসগুলো যদি বুঝে যাই, তাহলে আমরা এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে চলে যাব। ধরো তোমার কাছে 15 টাকা আছে। তাহলে তোমার কাছে কয় টাকা আছে? তোমার কাছে আছে হচ্ছে 15 টাকা। তোমার কাছে 15 টাকা আছে। এখন এই জায়গায় একটা কলমের দাম হচ্ছে মাত্র 5 টাকা। তাহলে বলো তো দেখি, কলম সংখ্যা তুমি এই টাকা দিয়ে কয়টা কলম কিনতে পারবে? বলো তো দেখি, খুব ভালো করে বুঝিও, এই টাকা দিয়ে কয়টা কলম কিনতে পারবে? তুমি একটু আমাকে জানাও। সবাই একটু আনসার করো, যে হচ্ছে ক্লাস 1-2 অঙ্ক করতে দিচ্ছি, তাই না? যে আমি এখানে এই টাকা দিয়ে আমি কয়টা কলম কিনতে পারবো? হ্যাঁ, এই জায়গায় সবাই বলছি যে ভাইয়া এই টাকা দিয়ে 3টা কলম কিনতে পারবে। তাহলে এই 3টা কলম কিভাবে বের করলাম? এখানে হলো 15 ডিভাইডেড বাই একটা কলমের দাম, 15 ডিভাইডেড বাই এখানে কি একটা কলমের দাম। তার মানে এই জায়গায় 15 টাকা যেহেতু দাম দেয়া আছে, খুব ভালো করে বুঝিও, এখানে যদি আমার মোট দাম থাকে, এখানে ওই একটা কলমের দাম দ্বারা ভাগ করলেই আমি কলম সংখ্যা পাবো। এখানে যদি উচ্চতা দেয়া থাকতো, মানে হচ্ছে তোমার ধরো যে মোট উচ্চতা দেয়া থাকতো, তাহলে এখানে আমি ভাগ করতাম কি দ্বারা? এক কলমের উচ্চতা দ্বারা। যদি এখানে ধরো আয়তন দেয়া থাকতো, তাহলে আমি ভাগ করতাম এক কলমের আয়তন দ্বারা। এখন তাহলে আমার এখানে সিদ্ধান্তটা হচ্ছে যে আমি যদি সংখ্যা বের করতে চাই, খুব ভালো করে বুঝিও, আমি যদি সংখ্যা বের করতে চাই,
তাহলে একটা পরিমাণ দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমি যখন ভর নেব তখন ভাগ করতে হবে একটার ভর দ্বারা। আমি যখন আয়তন নেব তখন আমার ভাগ করতে হবে একটার আয়তন দ্বারা। আমি যখন ধরো উচ্চতা নেব তখন আমার ভাগ করতে হবে একটার উচ্চতা দ্বারা। তাহলে আমি সংখ্যা ব্যাপারটা বের করতে পারবো। সবাই আমাকে বলো, সবাই বলো যে এই ফিলিংসটা তোমরা বুঝতে পারছো কিনা, যে তাহলে আমি যদি মোল সংখ্যা বের করতে চাই, আমরা এখানে এখন প্রত্যেককে মোল সংখ্যা বের করতে চাই, তাহলে মোল সংখ্যা দ্বারা বের করতে চাইলে তাহলে আমাকে কি বের করতে হবে? এক মোল দ্বারা ভাগ করতে হবে, মানে এক মোল পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। যেমন আমি যখন কলম সংখ্যা দ্বারা ভাগ করছি তখন এক মোল কলম পরিমাণ দ্বারা ভাগ করছি, দাম ডিভাইডেড বাই একটা কলমের দাম, উচ্চতা ডিভাইডেড বাই এক কলমের উচ্চতা। তাহলে আমার যদি খেয়াল করো, খুব ভালো করে বুঝিও, যদি তোমার ভর দেয়া থাকে তাহলে তোমার কি দেয়া আছে? ভর। তাহলে তোমাকে কি দ্বারা ভাগ করতে হবে? এক মোলের ভর। খুব ভালো করে বুঝিও, যেহেতু তোমার উপরে ভর দেয়া আছে তাহলে আমরা কি দ্বারা ভাগ করব? সবাই একটু বলো। যেহেতু আমার উপরে দেয়া আছে ভর, তাহলে আমরা ভাগ করব এক মোলের ভর। এখন একটু আগেই আমরা শিখছি যে এই যে এক মোলের ভরকে কি বলা হয়? হয় আণবিক ভর না হলে পারমাণবিক ভর। তার মানে ব্যাপারটা যখন আমার অণু হবে তখন আমাকে নিতে হবে আণবিক ভর, আর ব্যাপারটা যখন আমার পরমাণু হবে তখন আমাকে নিতে হবে পারমাণবিক ভর। তাহলে W ডিভাইডেড বাই M। এখন ধরো তোমার সাথে অণুর সংখ্যা দেয়া আছে, খুব ভালো করে বুঝিও, সংখ্যা দ্বারা দেয়া আছে। যদি তোমার অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা দেয়া থাকে তাহলে আমি যদি মোল সংখ্যা দ্বারা বের করতে চাই তাহলে এক মোল কি দ্বারা ভাগ করতে হবে? উপরে যেহেতু সংখ্যা তাহলে নিচেও থাকতে হবে সংখ্যা। তাহলে আমি কি দ্বারা ভাগ করব বলো? এক মোল সংখ্যা দ্বারা ভাগ করব। সবাই আমাকে বলো তো দেখি, এক মোলের সাংখ্যিক পরিমাণটা কত? আমি প্রত্যেকের কাছে শুনতে চাই যে এক মোলের সাংখ্যিক পরিমাণটা কত? এক মোলের সাংখ্যিক পরিমাণটা কত? ইয়েস, তোরা সবাই সঠিক বলছিস যে এক মোলের সাংখ্যিক পরিমাণটা হলো 6.023 ইন্টু 10⁻23t। আর এই সংখ্যার আমার আরেকটা নাম আছে, সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এবার ধরো তোমার কাছে আয়তন আছে, খুব ভালো করে বুঝিও, তোমার কাছে আছে হলো আয়তন। তোমার কাছে আয়তন দেয়া আছে এবং তোমার যে বস্তুটা দেয়া আছে সেই বস্তুটা হলো গ্যাস, যার তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং যার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। সবাই আমাকে বলো তো দেখি, প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত? সবাই আমাকে একটু বলো, সবাই আমাকে একটু বলো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত? আমি তোমাদের কাছে শুনতে চাই। যে প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল পরিমাণ গ্যাসের আয়তন কত? আমি তোমাদের কাছে শুনতে চাই। দেখো ভাইয়া, যে এখানে যেহেতু আমার উপরে আয়তন দেয়া আছে, উপরে তোমার কি দেয়া আছে? উপরে তোমার আয়তন দেয়া আছে। তাহলে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে বলো? যখন আমার ভর দেয়া ছিল তখন আমি ভাগ করছি এক মোলের ভর, কারণ এক মোল পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। যখন আমার সংখ্যা দেয়া ছিল তখন আমরা ভাগ করছি এক মোল সংখ্যা, কারণ এক মোল পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। তাহলে উপরে যেহেতু আয়তন দেয়া আছে তাহলে আমার কি দ্বারা ভাগ করতে হবে? এক মোল আয়তন। আর এক মোলের আয়তন কত? সবাই আমাকে কমেন্ট করে লিখে ভাসিয়ে দিছো 22.4 লিটার। দেখো খেয়াল করো, যদি উপরেও লিটার হয় তাহলে এটাও আমি লিটার এককে নেব, উপরে যদি মিলিলিটার হয় তখন লিটারটাকে আমি মিলিলিটার বানাবো। এখন এটা কোন তাপমাত্রার জন্য প্রযোজ্য? তাহলে এইটা শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য এবং তাপমাত্রা হবে প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাপমাত্রা হবে প্রমাণ তাপমাত্রা ও চাপ। এখন আমার প্রশ্ন, অর্থাৎ তাপমাত্রা হইতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হইতে হবে 1 অ্যাটমসফিয়ার। এখন আমার প্রশ্ন যে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 1 অ্যাটমসফিয়ার চাপ না হয়
0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 1 অ্যাটমসফিয়ার যদি চাপ না হয় তাহলে আমরা কত ব্যবহার করব? তাহলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি গ্যাসের সমীকরণ PV = nRT, তার মানে n = কি হবে? PV / RT। তাহলে এখানে n = হবে PV / RT। সবাই আমাকে বলো যে পুরো ব্যাপারটা তোমরা ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। তাহলে এটা কখন প্রযোজ্য? এটা প্রযোজ্য হচ্ছে যে কোনো তাপমাত্রা ও চাপ, যে কোনো তাপমাত্রা ও চাপ এবং অবশ্যই বস্তুটা কি হইতে হবে? গ্যাস হতে হবে। তাহলে এই জায়গায় আমার কি সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? যখন তুমি ফিল করতে পারবে তখন দেখবে যে ভাইয়া কোনো কিছুই মুখস্থ করতে হবে না, এবং সূত্রটাও। এখন আমরা এক এক করে আসব সবাই। এখন আমাকে একটু বলো যে তোমরা ক্লাসটা কেমন ফিল করতেছো, প্রত্যেকটা জিনিস বুঝতে পারতেছো কিনা, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। এই জায়গায় তোমরা সবাই আমাকে বলো যে তোমরা কেমন ফিল করতেছো এবং প্রত্যেককে ঠিকঠাকভাবে বুঝতে পারতেছো কিনা, এটা আমাকে একটু কমেন্টে জানাতে থাকো। দেখো এবার তাহলে আমরা এখান থেকে কিছু প্রবলেম দেখো খুব দ্রুত সলভ করে ফেলতে পারি, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষায় ছোট ছোট কিছু ম্যাথ আসে, 4-5টা ম্যাথ আসে। এই ম্যাথগুলোর জন্য এই ছোট ম্যাথগুলো ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমার ফার্স্ট যে কোশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে, সবাই একটু আমার সাথে সাথে লেখো। দেখো এবার আমরা একটা সিম্পল জিনিস খুব দ্রুত আমরা শিখে ফেলবো। দেখো এই জায়গায় এই অঙ্কগুলা কিভাবে আমরা খুব দ্রুত করতে পারি। আমার আসলে অঙ্ক যে পড়তে হবে, এত কিছু কি দেয়া আছে দেখতে হবে, এত কিছুর প্রয়োজন নাই। আমার লজিক, এখানে তোমার কি দেয়া আছে? ভর দেয়া আছে। তাহলে ভরের ক্ষেত্রে মোল মানে কি? ভরের ক্ষেত্রে মোল মানে হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। খুব ভালো করে বুঝি, আমরা সংখ্যা লিখবই না। দেখো ভরের ক্ষেত্রে মোল মানে কি? ভরের ক্ষেত্রে মোল মানে হলো ভরকে, আমার ভর দেওয়া আছে হলো 7 গ্রাম, এবং ভরকে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? 1 মোল পরিমাণ ভর দ্বারা ভাগ করতে হবে। এখন বলো তো দেখি, 1 মোল পরিমাণ ভরকে কি বলা হয়? 1 মোল পরিমাণ ভরকে বলা হয় আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তার মানে 1 মোল পরিমাণ ভর হলো আণবিক ভর। আমরা দেখি অ্যামোনিয়ার আণবিক ভর কত, নাইট্রোজেনের কত 14, আর 3টা হাইড্রোজেনের কত 3। তাহলে 14 আর 3 যোগ করলে কত হয়? 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17। তাহলে এই জায়গায় অ্যামোনিয়ার আণবিক ভর এটা হচ্ছে আমাদের 17। এখন আচ্ছা আমি একটু মানটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে 1.7। তাহলে 1.7, তাহলে 1.7 ডিভাইডেড বাই 17 ইন্টু অণু সংখ্যা। তাহলে আমার এখানে দেয়া আছে ভর আর এখানে দেয়া আছে কি? সংখ্যা। তাহলে সমান, এই জায়গায় আমি দিব, যদি সংখ্যা দেয়া থাকে এটা তো আমরা বের করব। তাহলে এই সংখ্যাটা আমরা বের করতে চাই, তাহলে আমি যদি মোল সংখ্যার কনসেপ্টটা কি, সংখ্যা দেয়া থাকলে 1 মোল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন আমাকে বলো তো দেখি 1 মোলের সাংখ্যিক পরিমাণটা কত? 1 মোলের সাংখ্যিক পরিমাণটা কত? 1 মোলের সাংখ্যিক পরিমাণটা হচ্ছে 6.023 × 10⁻23।
এক মোলের সাংখ্যিক পরিমাণ হলো 6.023 ইন্টু 10⁻23। তাহলে এইটার মান কত হবে? এইটা হলো তোমার 1/10 ইকুয়াল টু x ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। আমরা জানি ক্যালকুলেটরের ব্যবহার নাই, তাহলে x ইকুয়াল টু কত হবে? 6.023 ইন্টু 10⁻23। তার মানে ডিভাইডেড বাই 10, এটা 10 দ্বারা ভাগ করা মানে কি এক ঘর বামে দশমিক চলে আসা, অর্থাৎ 0.6023 ইন্টু 10⁻23 এতটি। 0.6023 ইন্টু 10⁻23টি। এসিটা বন্ধ করতো। এখন এটাকে আবার 10 দ্বারা ভাগ করে 10⁻22টি বলা যায়। তোমাদের যাদের ক্যালকুলেটর ব্যবহার ছাড়া ক্যালকুলেশনের সমস্যা আছে, আমি রিসেন্ট একটা ক্লাস নিয়েছি কিভাবে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে হয়, তার উপর রিসেন্ট একটা ক্লাস নেওয়া হয়েছে, তোমরা সবাই সেই ক্লাসটা করে নেবে। এখন আমরা কি বের করতে চাই? দেখো আমরা এটা কি বের করলাম, অ্যামোনিয়ার অণুর সংখ্যা। এখন তুমি খেয়াল করো, একটা অ্যামোনিয়া অণুতে কয়টা পরমাণু আছে? হাইড্রোজেন পরমাণু আছে। একটা অ্যামোনিয়া অণুতে তোমার 3টা হাইড্রোজেন পরমাণু আছে। একটা অ্যামোনিয়া অণুতে 3টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কি হবে? 3 ইন্টু অ্যামোনিয়া অণু সংখ্যা, কারণ একটা অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু? এই যে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, 3টা, তার মানে 3 ইন্টু 0.6023 ইন্টু 10⁻23টি। এই জায়গায় এটা গেল। এবার আমরা কি বের করতে চাই? এবার আমরা বের করতে চাই গ্যাসের আয়তন কত। এই যে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত। তার আগে আমাকে একটু বলো, তোমরা প্রত্যেককে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো তোমরা প্রত্যেকে একটু জানাতে থাকো যে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, সবকিছু চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা, বাবুরা বুঝতে পারতেছে কিনা, বাবুরা টুরুলি ফিল করতে পারতেছে কিনা, এটা আমাকে একটু জানাতে থাকুক। আমরা তাহলে সামনের দিকে আস্তে আস্তে যাব, আস্তে আস্তে আমরা ভিতরের রহস্যগুলো উন্মোচন করব। খেয়াল করো যে আমাদেরকে ফিল করতে হবে, ফিল, দ্যাট ইজ কল্ড ফিলিংস। খেয়াল করো, তাহলে আমরা দেখতেছি একটা অ্যামোনিয়া অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? 3টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে অ্যামোনিয়া অণু সংখ্যা যা হবে, হাইড্রোজেন পরমাণু সংখ্যা হবে, হাইড্রোজেন সংখ্যা হবে এই অ্যামোনিয়া অণু সংখ্যার 3 গুণ। তাহলে 3 ইন্টু অ্যামোনিয়া অণু সংখ্যা কত? আমরা একটু আগে অ্যামোনিয়া অণু সংখ্যা বের করছি 0.6023 ইন্টু 10⁻23টি। এটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো না ভাইয়া। এবার দেখো ভাইয়ারা, এত কিছু তো চিন্তা করার দরকার নাই। আমার এখানে কি দেয়া আছে? আমার এখানে দেয়া আছে ভর। তাহলে যদি ভর দেয়া থাকে, তাহলে কি দ্বারা ভাগ করতে হয়? 1 মোলের ভর দ্বারা ভাগ করতে হয়। এখন 1 মোলের ভরকে কি বলা হয়? আণবিক ভর। আর আমরা জানি অ্যামোনিয়ার আণবিক ভরটা হলো 17। অ্যামোনিয়ার আণবিক ভরটা হলো 17। আমাকে বের করতে বলছে কোনটা? আয়তন। তাহলে সমান, বের করতে বলছে আয়তন, তাহলে আমি কি দ্বারা ভাগ করব বলো তো দেখি? 1 মোলের আয়তন। সবাই আমাকে বলো তাহলে কত দ্বারা ভাগ করব? সবাই আমাকে একটু কমেন্টে জানাতে থাকো। 1 মোলের আয়তন তাহলে কত দ্বারা ভাগ করব? সবাই আমাকে একটু জানাও। ইয়েস, আমরা এখানে 22.4 দ্বারা ভাগ করব। 22.4, তার মানে 1/10 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4। তার মানে ভি ইকুয়াল টু 22.4 ডিভাইডেড বাই 10, তার মানে 2.24 লিটার।
2.24 লিটার। সবার কাছে ব্যাপারটা চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা আমাকে একটু জানাতে থাকো। এবার তোমরা আরেকটা জিনিস তুমি চিন্তা করো যে এই যে মোল সংখ্যা বের করতে বসে, তাহলে মোল সংখ্যা সমান কি? এখানে তোমার কি দেওয়া আছে? ভর। তাহলে মোল সংখ্যা সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর, মানে 1 মোলের ভর। 1 মোলের ভর কত? 17। তার মানে কত? 1 ডিভাইডেড বাই 10। তাহলে দেখো আমাকে কি এত কিছু চিন্তা করতে হয়? যখন তুমি মাত্র বুঝে গেছো মোল কিছুই না, মোল শুধুমাত্র একটা সাংখ্যিক পরিমাণ। আমরা এর আগে কত হিজিবিজি জিনিস শিখছি, কিন্তু বেসিক জিনিসটা ফিল করি নাই। মোল কিচ্ছু না ভাইয়া, মোল একটা সংখ্যা, সাংখ্যিক পরিমাণ। ডাজন যেমন, শতক যেমন, তারপরে আমরা যদি বলি হালি যেমন, ঠিক অনুরূপভাবে মোল ওই রকম একটা জিনিস। এখন মোল মানে কয়টা? 6.023 ইন্টু 10⁻23টা। তো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা এটা মিশাই দিতে পারি। সবাই কি ছোট্ট করে একটা লাইন লেখা যায়? সবাই একটু লেখো তো। অণু বা পরমাণু কথাটা নামের পূর্বে থাকলে সেটা মোল নির্দেশ করে। লেখো, অণু বা পরমাণু কথাটি নামের পূর্বে থাকলে সেটা মোল নির্দেশ করে। লেখো লেখো, অণু বা পরমাণু কথাটি যদি নামের আগে থাকে তাহলে সেটা মোল নির্দেশ করে। যেমন আমি যদি বলি 10 গ্রাম অক্সিজেন অণু, 2 নম্বর আমি বললাম 10 গ্রাম অণু অক্সিজেন, দুইটা কথা। যেমন আমি তোমাকে বলতেছি 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু, আরেকবার আমি বলবো 5 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে বলো যে আমরা কি বলতেছি, যে এখানে সবাই আমাকে বলো তো দেখি, এই যে 1 নম্বর আর 2 নম্বর, এই দুইটার মধ্যে স্বাভাবিক কোনটা? বলো তো দেখি, কোনটা তোমার কাছে কাছে ব্যাকআপা লাগতেছে? 1 নম্বরটা ব্যাকআপা লাগতেছে না 2 নম্বরটা ব্যাকআপা লাগতেছে? তাহলে কোনটা স্বাভাবিক, কোনটা ব্যাকআপা, এটা আমাকে একটু জানাও। আর আজকের ক্লাসের রিয়েল অংশটা কিন্তু আমরা একটু পরে যাব, আসল ফিলিংসের ব্যাপারগুলা আমরা একটু পরেই যাব। খেয়াল করো, তোমরা একটু বন্ধুদের মেনশন করতে থাকো, যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমার সকল বন্ধু আজকের ক্লাসে অংশ নিতে পারে এবং আমরা মজার পর্শনটা সবাই মিলে একসাথে করতে পারি। সবাই একটু প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে লেখো ডান। এখন আমরা আসি যে হচ্ছে তোমরা সবাই কিন্তু বলতেছো যে ভাইয়া 2 নম্বরটা অস্বাভাবিক লাগতেছে, দেখতেই যেমন কেমন লাগতেছে। তার মানে এটা যেহেতু স্বাভাবিক, তাহলে এই জায়গায় স্বাভাবিক কখন হয়? যখন, খেয়াল করো, এই অণু কথাটা বা পরমাণু কথাটা আমার নামের পরে থাকে। অণু কথাটা বা পরমাণু কথাটা নামের পরে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে এখানে 10 গ্রাম মানে 10 গ্রামই বুঝায়, এখানে 10 গ্রাম মানে 10 গ্রামই বুঝায়। কিন্তু এখানে খেয়াল করো, 10 গ্রাম নামের আগেই, নামের আগে অণু আছে, তার মানে এটা স্বাভাবিক না। এখানে এই জায়গায় 10 গ্রাম বলতে আসলে 10 গ্রামকে বোঝানো হয় নাই, এখানে 10 গ্রাম বলতে বোঝানো হয়েছে 10 মোলকে। সবাই আমার কথাটা ক্লিয়ারলি বুঝছো কিনা এটা আমাকে একটু বলো, যে অণু কথাটা যখন নামের আগে থাকবে তখন সেটা যেটা থাকবে মানে গ্রাম নির্দেশ করবে না, সেটা 10 গ্রাম মানে বুঝাবে তোমার হলো 10 মোলকে। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো দেখি, এখানে কোনটা দ্বারা 5 গ্রাম বুঝায় আর কোনটা দ্বারা 5 মোল বুঝায়, এটা আমাকে একটু জানাও। কোনটা দ্বারা, 1 নম্বরটা দ্বারা কি বুঝায়, 2 নম্বরটা দ্বারা কি বুঝায়, এটা আমাকে একটু জানাও। আমাদের এখানে প্রথমটা 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু দ্বারা আসলে কি বুঝাইছে, এটা দ্বারা আমাকে 5 গ্রামই বুঝাইছে, আর এটা দ্বারা কি বুঝাইছে, 5 মোল। তার মানে দেখো এখানে 10 গ্রাম অণু অক্সিজেন মানে 10 গ্রামকে বুঝায় না, 10 মোলকে বুঝায়। আর আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে 1 মোলের ভর, অক্সিজেনের ক্ষেত্রে 1 মোলের ভর মানে হচ্ছে কি আণবিক ভর। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম। তাহলে খেয়াল করো, অক্সিজেনের ক্ষেত্রে 1 মোল মানে কত গ্রাম, 32 গ্রাম। তাহলে অক্সিজেনের কাছে 10 মোল মানে কি 10 × 32 গ্রাম, অর্থাৎ
এইখানে 10 গ্রাম লেখা থাকলেও এটা আসলে নির্দেশ করছে 320 গ্রাম। অনুরূপভাবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 1 মোল মানে আণবিক ভর পরিমাণ, অর্থাৎ 44 গ্রাম। তাহলে এখানে 5 গ্রাম লেখা থাকলেও এটা আসলে 5 গ্রাম না, এটা হচ্ছে 5 ইন্টু 1 মোল মানে হলো 44 গ্রাম, তার মানে 5 4 20, 5 4 20 22, 220 গ্রাম। সবাই একটু আমাকে বলো ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি ফিল করতে পারছো কিনা, হৃদয় দিয়ে অনুধাবন করতে পারছো কিনা, একটু আমাকে জানাতে থাকো। এবার আমরা এই জায়গায় তাহলে মূল ব্যাপার সম্পর্কে খুঁটিনাটি সব জিনিস আমরা কিন্তু জেনে গেছি। এখন আমরা গ্যাসের সূত্রে যাব, সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। দেখো এই জায়গায় আমরা সবাই জানি এই পিভি ইকুয়াল টু এনআরটি। খুব ভালো করে এখন নোট করবা সবাই, একটু দেখো তো তোমরা নোট করতেছে কিনা, আমাকে একটু ছবি তুলে দেখাও তো দেখি ভাইয়া, যে ভাইয়া আমি নোট করতেছি। যারা নোট করবা তাদের আমি একটা থামস আপ দেখাবো, যে হচ্ছে খুব ভালো করে বুঝিও। এই যে আমি পিভি ইকুয়াল টু এনআরটি বলতেছি, এখানে 3টা রাশি আছে, একটা হলো পি, আরেকটা হলো ভি, আরেকটা হলো টি। এই 3টা রাশিকে বলা হয় তাপ গতীয় রাশি। খুব ভালো করে বুঝিও, তাপ গতীয় রাশি। আমরা মেডিকেল কোচিং এ সব মুখস্থ করি, দেখবা আসলে কিছুই মুখস্থ করার নাই, এ টু জেড সব ইনফরমেশন আমি তোমার সামনে নিয়ে এসে দেব, এবং তোমরা প্রত্যেকটা ইনফরমেশন নিজেই বলবে, ফিল করে বলবে। খুব ভালো করে বুঝিও। তাহলে এখানে তাপগতীয় রাশি কয়টা? 3টা। একটা জিনিস মনে রাখবে, কখন সমানুপাতিক চিহ্ন ব্যবহার করা হয়? যখন জাল লিখতেছি তাছাড়া বাকি সব কনস্ট্যান্ট হয়। লেখো সবাই খাতায় লেখো যে কখন সমানুপাতিক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করা হয় সমীকরণে যা আছে সেইটা ছাড়া যখন বাকি সবগুলা কনস্ট্যান্ট হয়। এখন তুমি এখান থেকে আমাকে একটু বলো যে আমরা তাহলে কি বলতে পারবো এই জায়গায় পিভি ইকুয়াল টু এনআরটি। তার মানে পি ইকুয়াল টু হচ্ছে এই জায়গায় ভি ইকুয়াল টু কি আসতেছে? এনআরটি ডিভাইডেড বাই পি। তাহলে আমি যদি বলি ভি আর পি এর মধ্যে সম্পর্কটা কি, অথবা আমরা বলতে পারবো পি ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই ভি, বা আমরা বলতে পারবো ভি ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই পি। তাহলে এই জায়গায় ভি আর পি এর মধ্যে সম্পর্কটা কি? ভি আর পি এর মধ্যে সম্পর্কটা হবে ভি ইজ প্রপোর্শন 1 বাই পি। V is proportion 1 divided by P. খেয়াল করো এই যে অর্থাৎ কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যেহেতু ইজ প্রপোর্শন লিখছি, এখানে নাই কোনটা? এই সমীকরণে নাই কোনটা? এই সমীকরণে নাই হলো টি নাই। তার মানে এখানে অবশ্যই টি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এই সূত্র কিন্তু আমি বের করি নাই, এই সূত্রটা যে বের করছে তার নাম হলো রবার্ট বয়েল। আমরা যদিও সাল মুখস্থ করি, কিন্তু আসলে সাল এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে না, তবুও তোমরা নোট করে রাখো 1662 সালে এই বয়েল এই সূত্রটা দিছে। এটা আমরা মুখস্থ করার কিছু নাই, এখান থেকেই কিন্তু বলা যাচ্ছে। এবার তুমি খেয়াল করো যে আমি এবার পি, এই জায়গায় আমরা আবার কার মধ্যে সম্পর্ক নেব? আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নেব। তাহলে ভি আর টি এর মধ্যে সম্পর্কটা কি হবে? ভি ইজ প্রপোর্শন টি। তাহলে এখানে নাই কোনটা? দেখ খেয়াল করো, তাপগতীয় রাশির মধ্যে ভি আর টি আছে, তাহলে নাই কোনটা? নাই হচ্ছে আমার চাপ। তার মানে এখানে কি কনস্ট্যান্ট? চাপ কনস্ট্যান্ট। খুব ভালো করে বুঝিও, ভি ইজ প্রপোর্শন টি। তাহলে এখানে পি যেহেতু নাই, তাহলে পি কনস্ট্যান্ট, অবশ্যই বাকি দুইটাও কনস্ট্যান্ট হবে, আরও কনস্ট্যান্ট হবে, এনও কনস্ট্যান্ট হবে। এন হলো মোল, আমি একই পরিমাণ গ্যাস নিছি, এখানে এন অবশ্যই কনস্ট্যান্ট দেখাইতে হবে, আর আমরা তো জানি আর কনস্ট্যান্ট। খেয়াল করো, তাহলে এই সূত্রটাও কিন্তু আমরা দেই নাই, এটা কে দিছে? এটা দিছে হচ্ছে চার্লস। খুব ভালো করে বুঝিও, চার্লস দিছে এই সূত্রটা। এই সূত্রটা চার্লস তোমাকে বলছে 1787 সালে। সাল অতটা ইম্পর্টেন্ট না, নামটা অ্যাটলিস্ট তোমাকে জানতে হবে। আর এটা এভাবে মনে রাখতে পারো যে চাপ কনস্ট্যান্ট যেখানে চাপ কনস্ট্যান্ট, সেই সূত্রটা দিছে হলো চার্লস।
যেখানে চাপ কনস্ট্যান্ট সেই সূত্রটা কে দিল? চার্লস দিল। এবার আরেকটা ফর্মুলা আছে ভি ইজ প্রপোর্শন এন, এই ফর্মুলাটা কে দিল? এটা আমরা জানি, এটা দিচ্ছেন হচ্ছে মহামতি অ্যাভোগাড্রো। ভি ইজ প্রপোর্শন এন অর্থাৎ আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। এই তিনটা ফর্মুলাকে একসাথে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো ভি ইজ প্রপোর্শন 1/p ইন্টু টি ইন্টু এন। তার মানে পিভি ইজ প্রপোর্শন এনটি। আমরা জানি ইজ প্রপোর্শন তুলে দিলে খুব ভালো করে বুঝিও, ইজ প্রপোর্শন যখন আমি তুলে ইকুয়াল দেব তখন এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে আর। ইজ প্রপোর্শন তুলে দিয়ে ইকুয়াল দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে যেটা হচ্ছে আর এন টি। এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। খুব ভালো করে বুঝিও, সার্বজনীন গ্যাস ধ্রুবক, খুব ভালো করে, সার্বজনীন গ্যাস ধ্রুবক। সবাই আমাকে বলো, অর্থাৎ আমরা পেলাম পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এই পিভি ইকুয়াল টু এন আর টিকেই বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। এই জায়গায় পিভি ইকুয়াল টু এন আর টি, এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। আর কোনো গ্যাসকে আমি আদর্শ গ্যাস বলতে পারবো যখন সে দুইটা ফর্মুলা মেনে চলবে। আদর্শ গ্যাস বলার জন্য তাকে দুইটা জিনিস মেনে চলতে হবে। একটা হচ্ছে তাকে অবশ্যই পিভি ইকুয়াল টু এন আর টি এই ফর্মুলা মানতে হবে, এবং আরেকটা হলো যে ডিইউ ডিভাইডেড বাই ডিইউ, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিভি এইটা আমি যদি এই মানটা কত হবে টেম্পারেচারের অ্যাসপেক্টে, এটা অলওয়েজ শূন্য হবে, এটা অলওয়েজ শূন্য হবে। এই দুইটা সূত্র মেনে চলে। সবাই আমাকে বলো এই পর্যন্ত প্রত্যেকটা কথা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এখন এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। তাহলে আমি যদি বলি আর এর একক কি হবে? আর এর একক হবে, আমি যদি এসআই একক চিন্তা করি, চাপের একক কি? চাপের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। আয়তনের একক কি? আয়তনের একক হলো মিটার কিউব। এন এর একক কি? এন এর একক হলো মোল। তাপমাত্রার একক কি? তাপমাত্রার এসআই একক হলো ক্যালভিন। তাহলে আমি এখানে কিন্তু সবগুলা এসআই একক ব্যবহার করতেছি। তাহলে এই জায়গায় আর এর এককটা হবে নিউটন মিটার, আর এখানে মোল আর হলো ক্যালভিন। তার মানে জুল মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1। কারণ নিউটন মিটারকে একত্রে আমরা কি বলি? জুল। নিউটন মিটারকে একত্রে আমরা বলি জুল। বলতে পারো যে ভাইয়া কিভাবে? ডব্লিউ সমান হচ্ছে এফ এস। তাহলে বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, আর আমরা জানি কাজের এককটা কি? কাজের এককটা হলো জুল। তার মানে নিউটন মিটার মানে হলো জুল, জুল পার মোল পার ক্যালভিন। তাহলে আমি বুঝতেছি পার মোল কথা লেখা থাকা মানে কি? পার মোল কথা লেখা থাকা মানে হচ্ছে এক মোলের জন্য। পার মোল মানে এটা হচ্ছে এক মোলের জন্য। তাহলে আরটা হচ্ছে কয় মোল? আর এর মানটা কি? আর কে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক। খেয়াল খুব ভালো করে বুঝিও, আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। দেখো মোলার গ্যাস ধ্রুবক, কারণ এটা কেমনে মোলার গ্যাস ধ্রুবক? এই যে আমি বলতেছি যে পার মোল, তাহলে এটা কয় মোলের জন্য? এক মোলের জন্য। এই এক মোলের জন্য তুমি যদি আর এর মানটা হিসাব করো, যে ভাইয়া আমি আর এর মানটা হিসাব করে বের করতে চাই, তুমি হিসাব করে বের করতে পারো, তবে এটা এখন দেখানোর দরকার নাই। আমরা জানি চাপের একক কত? 101 325। তারপরে এখানে আয়তনের মান কত? 22.4 লিটার। হ্যাঁ, এখন লিটারকে তোমার কি নিতে হবে? লিটারকে মিটার কিউব নিতে গেলে, মিটার কিউবে নিতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ লিটারকে মিটার কিউবে নিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ এসআই এককে নিতে হবে। এখন এন কত? এন হলো 1। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কত ক্যালভিন? 273 ক্যালভিন। এভাবে তুমি যদি মানটা বসায় দাও তাহলে এইটার মান আসবে 8.314। তাহলে আমরা আর এর মানটা পাইলাম 8.314 জুল পার মোল পার ক্যালভিন। এখন আর এর আরো একটা মান আছে, সেটা কত? তখন এই আর এর মানটা তুমি এবার আরো একটা এককে বের করতে চাই। আরেকটা একক কি? লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর এককটা কি? দেখো চাপের একক কি? অ্যাটমসফিয়ার।
আয়তনের একক কি লিটার, এনের একক কি মোল, তাপমাত্রার একক কি কেলভিন। খুব ভালো করে বুঝিও। চাপের একক অ্যাটমসফেয়ার, আয়তনের একক লিটার, সংখ্যা এনের একক কি মোল, আর টি এর একক কি কেলভিন। তাহলে এটার এককটা আসবে লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার কেলভিন। তাহলে আমি যদি লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার ক্যালভিন এককে নেই, তাহলে এই মানটা হবে 0.0821। খুব ভালো করে বুঝি 0.0821। আমরা এখানে যেভাবে আমরা মান বের করছি এখানেও ঠিক একইভাবে মান বসিয়ে দিয়ে আমরা মান বের করতে পারবো। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। খেয়াল করো ভাইয়া, এবার এবার আমি কি করতে চাই, এবার আমি এটাকে সিজিএস এককে নিতে চাই। এটা হচ্ছে আমাদের এসআই একক, এটা হচ্ছে আমাদের লিটার অ্যাটমসফেয়ার একক, লিটার অ্যাটমসফেয়ার একক। এই জায়গায় সিজিএস এককে আমাদের যে কাজটা সবই ঠিক আছে। এটা সিজিএস এককে তোমার সিজিএস একক না, আমরা ধরো যে হচ্ছে এটা আমরা জানি 1 জুল সমান কত আর্ক। 1 জুল সমান হলো 10⁷ আর্ক। এগুলো আমরা এককের পরিবর্তন ক্লাসে শিখাইছি। তুমি যদি সিজিএস এককে নিতে চাও তাহলে জুলের পরিবর্তে কি লিখতে হবে আর্ক। তার মানে 8.314 ইন্টু 10⁷ পার আর্ক, আর্ক পার মোল পার ক্যালভিন। এই জায়গায় আমরা জানি সবাই যে 1 জুল সমান 10⁷ আর্ক। তাহলে এটা হচ্ছে আমরা ব্যবহার করলাম বিভিন্ন এককে আর এর মান। এবার খেয়াল করো এই আর হলো কয় মোলের জন্য, আর হলো 1 মোলের জন্য। তাহলে আমি যদি বলি 1 অণুর জন্য কত হবে, সবাই আমাকে একটু বলো 1 অণুর জন্য গ্যাস ধ্রুবক কত। 1 অণুর জন্য গ্যাস ধ্রুবক আমি বের করতে চাই। এবার আমি কি বের করতে চাই, 1 অণুর জন্য গ্যাস ধ্রুবক বের করতে চাই। তাহলে বলো তো দেখি 1 মোলে কয়টা অণু থাকে, আমাকে একটু জানাও যে 1 মোলে কয়টা অণু থাকে। সাকিব ভাইয়া এই জায়গায় এখানে এমন কিছু করো না যাতে বাকিদের ক্লাস করতে সমস্যা হয়। তো আমাদের সাথে অনেকে জয়েন করছে, সবাই একটু বলো যে বুঝতে পারছিস কিনা ক্লিয়ারলি, সবাই একটু আমাকে বল। খেয়াল করো আমরা সবাই জানি 1 মোলে 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকে। তাহলে এই যে আর হলো কয় মোলের জন্য, 1 মোলের জন্য। আর হলো কয় মোলের জন্য, 1 মোলের জন্য। তার মানে কয়টার জন্য, তাহলে 6.023 ইন্টু 10⁻23টির জন্য গ্যাস ধ্রুবক হলো আর। তাহলে একটার জন্য গ্যাস ধ্রুবক কত হবে, আর ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। খুব ভালো করে বুঝিও, আর ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই জায়গায় 1 অণুর জন্য গ্যাস ধ্রুবকের মান হবে আর ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এখন আর এর মান কি ছিল, খেয়াল করো আর এর মান কি ছিল, আর এর মান ছিল হচ্ছে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। খুব ভালো করে বুঝিও, জুল পার মোল পার ক্যালভিন। পার মোল দিয়ে বুঝছি আমি কয় মোলের জন্য, 1 মোলের জন্য। এখন যখন আমি 1 মোলে অণু সংখ্যা দ্বারা ভাগ করব তখন এই মানটা আসবে, আমি নিজেও ভুলে গেছি, ক্যালকুলেটর দিয়ে দেখতে হবে। তবে তোমাদের মানটা মাথায় রাখা উচিত, 1.318 এরকম একটা মান আসবে। হ্যাঁ 1.38 হ্যাঁ ইন্টু 10⁻⁻23 1.38 ইন্টু 10⁻⁻23। বলো তো এবার আমরা জুল পার ক্যালভিন তো লিখবো, এবার কি আমরা পার মোল লিখবো না পার অন্য কিছু লিখবো, বলো আমরা কি মোল ইনভার্স লিখবো না অন্য কিছু লিখবো, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা লিখবো পার মোল লিখবো না, কারণ এটা তো আর 1 মোলের জন্য না, এটা হচ্ছে পার মলিকুল, 1 অণুর জন্য বা 1 পরমাণুর জন্য এটা সত্য। তার মানে মলিকুল ইনভার্স 1, জুল পার ক্যালভিন পার মলিকুল ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মান। এই হলো আমাদের গ্যাসের গতিতত্ত্ব নিয়ে
আমাদের আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে বেসিক কথাবার্তা। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, সেটা হলো গ্যাসের গতিতত্ত্ব টপিকটা, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এই স্বীকার্যতে কি কি বলতে চাওয়া হয়েছে খেয়াল করো। এই জায়গায় এতক্ষণ আমরা অনেক কিছু পড়ছি, যে পি ভি এন আর টি, এখানে প্রত্যেকটার পরিচয়, বিশেষ করে এই আয়তন, এই ব্যাপারটা আমরা ফিল করার চেষ্টা করব। যে ধরো এইটা একটা পাত্র, এইটা একটা পাত্র, আমরা মাঝামাঝি করি, হ্যাঁ, আমরা এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এখন যে পাত্রে এরকম ধরো এটা ঢাকনা দিয়ে আবদ্ধ রাখছি, যে পাত্রে অনেক গ্যাসীয় অণু আছে, যে পাত্রে কি আছে, গ্যাসীয় অণু আছে বা গ্যাস আছে। আমরা জানি গ্যাসের অণুগুলা পরস্পর থেকে অনেক দূরে অবস্থিত, গ্যাসের অণুগুলা পরস্পর থেকে অনেক দূরে অবস্থিত, এরকম আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, এটা হচ্ছে গ্যাসীয় অণু। তাহলে ফার্স্ট অফ অল এই জায়গায় এই যে গ্যাস কেমন, গ্যাসের অণু কেমন, এটা কি কিভাবে পরিবর্তিত হয়, এটা বোঝার জন্য আমাদের যে তত্ত্বের অবতারণা, সেই তত্ত্ব হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এখন আমার প্রশ্ন, এই গ্যাসের গতিতত্ত্বের জনককে, এই গ্যাসের গতিতত্ত্ব নিয়ে গ্যাসগুলা কিভাবে, অণুগুলা কিভাবে ছোটাছুটি করে, এটা নিয়ে প্রথম যে ধারণাটা দেন তার নাম হচ্ছে বার্নৌলি। এই বার্নৌলিকে বলা হয় গ্যাসের গতিতত্ত্বের জনক, এবং এটা যথাসম্ভব ধরো 1730 সালের দিকে, হ্যাঁ 1730 সালের দিকে বার্নৌলি এই জায়গায় এই গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে ধারণা দেন। এই কারণে বার্নৌলিকে আমরা বলি গ্যাসের গতিতত্ত্বের জনক। কিন্তু আমরা এখন যে স্বীকার্যগুলা পড়বো সেটা দিছেন হলো ক্লসিয়াস। তাহলে ক্লসিয়াস কি করছে, ক্লসিয়াস এই স্বীকার্যগুলা প্রদান করছে, স্বীকার্যগুলা দিছে। আমরা যে স্বীকার্যগুলা পড়বো সেগুলার লিখিত রূপ এটা দিছেন হচ্ছে ক্লসিয়াস। এটা 1857 সালের দিকে, 1857 সালের দিকে দিছেন। এখন পরবর্তীতে এই গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আরো অনেকে কথা বলছেন, ম্যাক্সওয়েল কথা বলছে, আরো অনেক বিজ্ঞানীরা এটা নিয়ে কথা বলছে। তো চলো এই গ্যাসের গতিতত্ত্ব কি কি বলার চেষ্টা করছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ধরো এখানে একটা গ্যাস আছে, অক্সিজেন গ্যাস, এখানে আরেকটা পাত্র আছে যে সেখানে আমরা গ্যাস আছে হাইড্রোজেন গ্যাস। এখানে এই জায়গায় এখানেও অসংখ্য আমাদের অণু আছে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে একই গ্যাসের অণুসমূহ দেখতে, একই গ্যাসের অণুসমূহ দেখতে একই রকম। তার মানে এই জায়গায় যতগুলা অণু আছে এই সবগুলা দেখতে একই রকম হবে। এখানে যতগুলা অণু আছে এগুলা সবগুলার চেহারা একই রকম হবে, ঠিক আছে। এখন তারপরে কি বলছে, কিন্তু এই ভিন্ন যদি হয়, গ্যাসগুলা যখন ভিন্ন ভিন্ন হবে, খেয়াল করো এই ভিন্ন ভিন্ন গ্যাসের অণুসমূহ দেখতে ভিন্ন ভিন্ন রকম। তার মানে হাইড্রোজেন অণুর চেহারা এবং অক্সিজেন অণুর চেহারা এক হবে না, হাইড্রোজেন অণুর চেহারা এবং অক্সিজেন অণুর চেহারা এক হবে না। তারপরে এই অণুগুলা কি অনেক বড়? না, এই অণুগুলা অনেক বড় না। এই অণুগুলাকে তুমি, অণুগুলা খুবই ক্ষুদ্র, এটাকে তুমি বিন্দু ভর হিসেবে কল্পনা করতে পারো। তার মানে এটা ভর আছে কিন্তু এটার আকার অনেক 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 ছোট, খুবই ছোট, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে এই জায়গায় এটা হচ্ছে বিন্দু ভর, এবং এটা কোন আকৃতির? এটা হচ্ছে গোলক আকৃতির। তাহলে আমার 2 নম্বর এটা হচ্ছে গোলক, এটা গোলক আকৃতির। কিন্তু এই গোলকটা আসলে কেমন দেখতে? এই গোলকটা হচ্ছে পূর্ণ, এটা হচ্ছে দৃঢ়, দৃঢ় দৃঢ় মানে হচ্ছে অবশ্যই শক্ত এবং পূর্ণ স্থিতিস্থাপক গোলক। আমরা স্থিতিস্থাপক গোলক, স্থিতিস্থাপক গোলক, যে এই গোলকগুলো হচ্ছে স্থিতিস্থাপক গোলক, দৃঢ়। এখন এই অণুগুলা কি এক জায়গায় বসে থাকে? না, আমরা সবাই জানি অণুগুলা ছোটাছুটি করে। এখন অণুগুলা ছোটাছুটি করে ব্যাপারটা কেমন? এই পাশের অণুগুলা এইদিকে যাওয়ার চেষ্টা করে, এই অণুগুলা এই দিকে আসার চেষ্টা করে, বিভিন্ন দিকে যে যেদিকে চায় সেদিকে তারা ছোটাছুটি করার চেষ্টা করে। তবে এই ছোটাছুটিটা কিভাবে হয়? এই ছোটাছুটিটা হয় সমবেগে হয়। খেয়াল করো, খুব ভালো করে বুঝিও, সমবেগে, অর্থাৎ এই অণু সবসময় একই বেগে যেদিকে যাক সে সবসময় একই বেগে চলাচল করে।
ঠিক আছে, তার মানে অণুসমূহের বেগের মানের কোনো পরিবর্তন হয় না, অণুসমূহের বেগের মানের কোনো পরিবর্তন হয় না। এরপরে আমাদের কি, তাহলে যেহেতু এরা বসে নাই, ছোটাছুটি করতেছে, তাহলে ছোটাছুটি করতে থাকলে একটা সময় না একটা সময় তাদের মধ্যে কি ঘটবে বলো? ছোটাছুটি করতে থাকলে একটা সময় না একটা সময় তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। তার মানে কিছুক্ষণ পর এই অণু আর এই অণু পরস্পরের সাথে কি হবে? বুম বুম লেগে গেছে। ঠিক আছে, রাস্তা দিয়ে চলতেছে, দুইজনই চলতেছিল, তাদের মধ্যে লেগে গেছে। এখন বলো, এই গোলক দুইটা যেহেতু, খুব ভালো করে বুঝিও, এই গোলক দুইটা যেহেতু স্থিতিস্থাপক গোলক ছিল, তাহলে তাদের মধ্যকার সংঘর্ষটাও কেমন সংঘর্ষ হবে? আমাকে একটু বলো যে তাদের মধ্যে সংঘর্ষটাও কেমন সংঘর্ষ হবে? সবাই আমাকে একটু জানাতে থাকো, তাদের মধ্যকার সংঘর্ষটাও কেমন সংঘর্ষ হবে? এই জায়গায় যেহেতু তারা স্থিতিস্থাপক গোলক, তারা শক্তি বর্জন করবে না শক্তি, তাহলে এখানে তাদের মধ্যকার সংঘর্ষ হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এইখানে যে সংঘর্ষটা হবে সেটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। খুব ভালো করে বুঝিও, তাহলে তাদের মধ্যকার স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এখন বলো তো দেখি, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? আমরা জানি, এবং এই জায়গায় যত ছোটাছুটি, খুব ভালো করে বুঝি, এখানে যত ধরনের ছোটাছুটি আছে, এই যে ছোটাছুটি বা চলাচল অবশ্যই নিউটনের ফর্মুলা মেনে চলবে। এই যে ছোটাছুটিগুলা নিউটনের সূত্র মেনে চলে, নিউটনের অর্থাৎ গতির নিউটনের সূত্র মেনে চলবে অবশ্যই। তার মানে এরা যতই ছোটাছুটি করুক, এরা একটা নিয়ম মেনে চলে, নিউটনের গতিবিদ্যা এরা মেনে চলে। এখন বলো তো দেখি, স্থিতিস্থাপক সংঘর্ষ কি? আমরা জানি নিউটনীয় বলবিদ্যায় সবসময় ভরবেগ তো সংরক্ষিত থাকবে, মাস্ট। ভরবেগ তো সংরক্ষিত থাকবে, মাস্ট, এটা তো থাকবেই। আর স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যখন সংঘর্ষের আগের এবং সংঘর্ষের পরের কি সমান হয় বলো তো দেখি। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যখন সংঘর্ষের আগের এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান হয়, তখন তাদেরকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যখন সংঘর্ষের আগের এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান হয় না, তাদেরকে আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে বলো, এখানে যেহেতু সংঘর্ষ হবে, সংঘর্ষ হলো দুম, তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি যা হবে, সংঘর্ষের পরের গতিশক্তিও কি হবে? তাই হবে। সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে। এখন খেয়াল করো, ধরো তুমি সংঘর্ষের আগে এখানে এটা 10 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, দুম, তাহলে সংঘর্ষ যখন হবে এটা এই দিকে বিপরীত দিকে চলে যাবে, 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে। অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এরপরে খেয়াল করো, আমি এখানে ভরকে কেমন ভর হিসেবে চিন্তা করছি বলো তো দেখি। এই অণুগুলাকে কেমন ভর হিসেবে চিন্তা করছি? কথা বলো, কেমন ভর হিসেবে আমরা চিন্তা করছি? আমরা চিন্তা করছি বিন্দু ভর। বিন্দু ভর মানে কি? এটার ভর আছে, ভর খুবই কম, ভর আছে এটাও কম, কিন্তু এটার কোনো আকার নাই। এই জায়গায় ভর খুবই কম হওয়াতে এই জায়গায় গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে এইগুলার নিচের দিকে যে বল কাজ করে সেটা কি বল? অভিকর্ষ বল বা ওজন। এখানে গ্যাসের গতিতত্ত্ব বলছে এই অণুর ওপর কোনো অভিকর্ষ বল, খুব ভালো করে বুঝিও, অণুর ওপর অভিকর্ষ বল বা ওজন এটা কাজ করে না, ওজন কাজ করে না। কারণ এটা কি? অনেক ছোট। যেহেতু অনেক ছোট, তার মানে এখানে কোনো অভিকর্ষ বল কাজ করবে না, ওজন কাজ করবে না। এটা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এরপরে খেয়াল করো যে এখানে এই অণুসমূহ তো অনেক ছোট, এর আয়তন কেমন? আমি বলছি এগুলা দেখতে হলো বিন্দুর মতো, তাহলে এটার আয়তন কি হবে? আয়তন নগণ্য হবে। আয়তন নগণ্য, নগণ্য মানে অনেক ছোট, আয়তন নগণ্য। তাহলে আমি যদি বলি সব অণুর আয়তন কত, সব অণুর আয়তন, এটা টেন্স টু 0, তার মানে শূন্যের কাছাকাছি। যে আমরা ধরে নিচ্ছি অণুগুলা বিন্দু আকৃতির, এটার তাহলে আয়তন কত? এটার আয়তন টোটালি ধরো যে 0-র কাছাকাছি, 0-র কাছাকাছি। ঠিক আছে, এটা এক। 2 নম্বর, আরেকটা যেটা বৈশিষ্ট্য, সেটা আমরা কি বলতে পারি যে ভাইয়া এরা ছোটাছুটি করবে, ঠিক আছে, তবে এই ছোটাছুটির মধ্যে যেমন
এই জায়গায় আমি তোমাকে দুইটা ছোটাছুটির উদাহরণ দেব, দুইটা ছোটাছুটি। ধরো তুমি একটা ছেলে, তুমি একটা মেয়ের দিকে ছুটে গেলা, একটা ছেলে একটা মেয়ের দিকে ছুটে গেলা, তাহলে এখানে যে ছুটে গেলা এখানে কিন্তু কামনা বাসনা আছে, আকর্ষণ বিকর্ষণের ব্যাপার স্যাপার আছে, আকর্ষণ বিকর্ষণের ব্যাপার স্যাপার আছে। তাহলে এটা কি? তাহলে তুমি একটা মেয়ের দিকে ছুটে যাচ্ছ বা একটা মেয়ে একটা ছেলের দিকে ছুটে যাচ্ছে, এখানে ছোটাছুটি হচ্ছে আকর্ষণ বিকর্ষণের কারণে। কিন্তু হিমুরাও কি করে? রাত বিরাতে ঘুরে বেড়ায়, এখানে কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, সে যেদিকে মন চায় সেদিকে ছোটাছুটি করে। যেদিন তার মনে হবে যে আমি যাব লিভারপুল, সেদিন সে লিভারপুলের দিকে যায়, যেদিন তার মনে হবে যে আমি যাব চাংখারপুল, সেদিন সে চাংখারপুলের দিকে যায়। তার মানে এই যে হিমুদের ছোটাছুটি হয় উদ্দেশ্যহীন, হিমুদের ছোটাছুটি উদ্দেশ্যহীন। অনুরূপভাবে এই অণুগুলা হলো হিমুদের মতো। তাহলে এই অণুগুলা এরা ছোটাছুটি করবে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে হিমুদের মতো, অর্থাৎ এই একটা অণুর প্রতি অন্য আরেকটা অণুর কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। তাহলে অণুগুলোর মধ্যে হ্যাঁ কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। এখন অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু তারা বাসায় বসে থাকতে পছন্দ করে না, তারা কন্টিনিউয়াস বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে চলাচল করে। তবে কিভাবে চলাচল করে? সমবেগে চলাচল করে। সমবেগে চলতে চলতে একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়, এই সংঘর্ষটা হয় স্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি কি থাকে? সমান থাকে। হ্যাঁ, তাহলে অণুগুলোর মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এবার এই যে আমি বললাম প্রতি সেকেন্ডে এরা কন্টিনিউয়াস, তাহলে কি হয়? একজন আরেকজনের সাথে সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষের ক্রিয়াকালটা কি হয়? নগণ্য। খুব অল্প সময়ের মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার সাথে সাথে তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। তার মানে এই জায়গায় যে সংঘর্ষের ক্রিয়াকাল, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং এই সংঘর্ষের ক্রিয়াকাল হলো নগণ্য। তার মানে তোমার সাথে সংঘর্ষ হয়েছে, তাই কি হয়েছে? একটা ছেলে একটা মেয়ের মধ্যে যখন সংঘর্ষ হবে, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণের ব্যাপার স্যাপার আছে, তারা তাদের সাথে অনেকক্ষণ যুক্ত থাকতে পারে, কারণ তাদের মধ্যে আকর্ষণ কাজ করে। কিন্তু অণুরা তো হিমুর মতো, এদের কোনো আকর্ষণ কাজ করে না। এরা ধাক্কা লাগছে, পরস্পর থেকে দূরে সরে চলে গেছে, ধাক্কা লাগছে পরস্পরের সাথে দূরে সরে চলে গেছে। তার মানে কন্টিনিউয়াস সে দূরে সরে চলে যাবে। এইদিকে যখন দূরে সরে চলে যাবে, এই পাশে আরেকটা অণু থাকবে, এই অণুর সাথে সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে এটার সাথে ধাক্কা লেগে অন্যদিকে যাবে, আরেক অণুর সাথে সংঘর্ষ হবে। তার মানে এইভাবে কন্টিনিউয়াস সংঘর্ষ হতে থাকবে। আর বেশি না এই সংঘর্ষটা হবে প্রতি সেকেন্ডে মাত্র। তাহলে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা কি কয়বার? আইডিয়া করতো দেখি, 2 বার, 5 বার, 10 বার, 20 বার, কতবার হতে পারে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা? বেশি না, প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা মাত্র 10 কোটি বার, 10⁹ বার সংঘর্ষ হয়। তাহলে প্রতি সেকেন্ডে সংঘর্ষ হয় হচ্ছে 10⁹ বার। খুব ভালো করে বুঝিও, প্রতি সেকেন্ডে সংঘর্ষ হয় 10⁹ বার সংঘর্ষ ঘটে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমার জেনে রাখা জরুরি। ধরো এই পাত্রের আয়তন হচ্ছে 1 ঘনমিটার, আমি ধরে নিলাম এই পাত্রের আয়তন হলো 1 ঘনমিটার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম গ্যাসের আয়তন নিয়ে। ধরো এই যে PV = nRT বলছি, এই আয়তনটা আমি কাকে বলছি? এই আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন বলছি। এখন গ্যাসের আয়তন বলতে আসলে কি বোঝায়? গ্যাসের আয়তন বলতে আসলে এই পাত্রের আয়তনই বোঝায়। খুব ভালো করে বুঝিও, গ্যাসের আয়তনটা আসলে কিছুই না, এইটা সমান হলো এই পাত্রের আয়তন, অর্থাৎ গ্যাস পাত্রের যে জায়গা জুড়ে থাকবে সেই জায়গাটাই হচ্ছে গ্যাস পাত্রের যে জায়গা জুড়ে থাকবে, অর্থাৎ পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। আমি এখানে কি ধরে নিছি? আমি এখানে বুঝে নিছি কিন্তু অণুর আয়তন কত? অণুর আয়তন টেন্ডস টু 0। অণুর আয়তন টেন্ডস টু 0। এখন খেয়াল করো, অণুগুলা কি এখানে থাকবে না কন্টিনিউয়াস ছোটাছুটি করবে? কন্টিনিউয়াস ছোটাছুটি করবে। এখন কন্টিনিউয়াস ছোটাছুটি করবে ঠিক আছে, তাহলে এমনও তো হইতে পারতো আমরা 1 ঘনমিটার না ধরে নিলাম এটা 2 ঘনমিটার, এই পাশেরটুকু হচ্ছে 1 ঘনমিটার, এই পাশেরটুকু হচ্ছে 1 ঘনমিটার। তার এই পাশেরটাও 1 ঘনমিটার, এই পাশেরটা 1 ঘনমিটার। ধরো যতই সংঘর্ষ হোক, মানে এরা কন্টিনিউয়াস প্রতি সেকেন্ডে পরস্পরের মধ্যে 10⁹ সংখ্যক বার সংঘর্ষ হচ্ছে। এরকম ভাবে যতই সংঘর্ষ হোক, যতবারই সংঘর্ষ হোক,
এই একক ঘনমিটারে অণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে যতই সংঘর্ষ হোক। এখন এই জায়গায় ফাঁকা জায়গাগুলোর তো কোনো ভর নাই, তাহলে ভর মানে কিসের ভর? ভর মানে হলো অণুর ভর। ফাঁকা জায়গার কোনো ভর নাই, ভর মানে কার ভর? অণুর ভর। তাহলে যেহেতু একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে, তার মানে বস্তুর আণবিক ভরও অপরিবর্তিত থাকে। আণবিক ভর বা আণবিক ঘনত্ব অপরিবর্তিত থাকে। তার মানে কি? এরা জাতে মেতাল তালে ঠিক। মানে ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এই একক আয়তন বাংলাদেশ, এই একক আয়তন ইন্ডিয়া। তাহলে যতই পরস্পরের সাথে সংঘর্ষ লাগুক, এই একক ঘনমিটারের অণুগুলা মোটামুটি এর মধ্যেই থাকবে, এই একক ঘনমিটারের মধ্যকার অণুগুলা এর মধ্যেই থাকবে। তারা পরস্পরের সাথে সংঘর্ষ লাগবে, কিন্তু যতই সংঘর্ষ হোক এমন কখনো হবে না এখানকার সব অণুগুলা এই পাশে চলে যাবে অথবা এখানকার সব অণুগুলা এই পাশে আসবে। এই একক ঘনমিটারে অণুর সংখ্যা সবসময় মোটামুটি মানে স্থির থাকে, আর এ কারণে আমরা বলবো আণবিক ঘনত্ব অপরিবর্তিত থাকবে। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো যে এই জায়গায় যেহেতু আমাদের আণবিক ভর স্থির থাকতেছে, এই অণুগুলো আমরা কি বুঝলাম? পরস্পরের সাথে সংঘর্ষ হচ্ছে। তাহলে একটা অণু আরেকটা অণুর সাথে সংঘর্ষ হইল, সংঘর্ষের পর এই অণুটা এইদিকে চলে গেল, এই অণুটা এইদিকে চলে গেল। তার মানে আমি দেখলাম সংঘর্ষের পর অণুগুলা একটা রৈখিক দূরত্ব অতিক্রম করতেছে। অণুগুলা সংঘর্ষের পর একটা রৈখিক দূরত্ব অতিক্রম করতেছে। ধরো এরকম 5টা সংঘর্ষ হইল, আমি এটা কোথায় লিখি? এখানে লিখি। ধরো যে এরকম এই অণুগুলা পরস্পরের সাথে সংঘর্ষ হইল, তাহলে এই একটা সংঘর্ষের জন্য তারা এই রৈখিক দূরত্ব অতিক্রম করলো টোটাল। আবার সংঘর্ষ হওয়ার পরে ধরো এই অণুগুলো আবার কোথায় যাবে? এখানে আরেকটা অণু আছে, এটার সাথে সংঘর্ষ হবে। তাহলে এরকম ধরো 5টা সংঘর্ষে এস দূরত্ব অতিক্রম করবো সর্বমোট। তাহলে 5টা সংঘর্ষে মোট সে এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমি কি বলবো? একটা সংঘর্ষে সে এস ডিভাইডেড বাই 5 দূরত্ব অতিক্রম করবে। তাহলে এক সংঘর্ষের অতিক্রান্ত দূরত্ব হলো এস বাই 5। এই প্রতিটা সংঘর্ষে একটা অণু গড়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি গড় মুক্ত পথ। সবাই আমাকে বলো যে গড় মুক্ত পথ ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা? যে ধরো 5টা সংঘর্ষে একটা অণু সর্বমোট এস দূরত্ব অতিক্রম করে, 5টা সংঘর্ষে একটা অণু সর্বমোট এস দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা সংঘর্ষে অণু কত দূরত্ব অতিক্রম করবে? এস বাই 5 দূরত্ব অতিক্রম করবে। এরকম একটা সংঘর্ষে অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি গড় মুক্ত পথ। গড়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি গড় মুক্ত পথ। তাহলে এই গড় মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে 5টা সংঘর্ষ না নিয়ে আমি যদি এন সংখ্যক সংঘর্ষ নিতাম, খুব ভালো করে বুঝি, এন সংখ্যক সংঘর্ষ নিতাম, তাহলে এখানে তোমার গড় মুক্ত পথ হইতো এস ডিভাইডেড বাই এন। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই এন। তাহলে এস হলো মোট অতিক্রান্ত দূরত্ব এবং এন হলো সংঘর্ষ সংখ্যা। সবাই আমাকে বলো, দেখো এই জায়গায় প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড। আমরা এখানে লাল নীল কালিতে দাগায় মুখস্থ করব, কিন্তু দেখো আমরা যদি এগুলো ফিল করি, হৃদয় দিয়ে অনুধাবন করি, তাহলে কি মুখস্থ করা লাগবে না মুখস্থ করা ছাড়াই পারা যাবে? এটা আমাকে একটু জানাও। তাহলে কি মুখস্থ করা লাগবে কিনা, না মুখস্থ করা ছাড়াই পারা যাবে? সবাই আমাকে এটা একটু বলো। হ্যাঁ, এটাই টুরু লেখাপড়া। সবাই বলে আমাদের কি এগুলো মুখস্থ করার মতো জিনিস? না, এগুলো তো ফিল করার জিনিস। এগুলা কেন তোমরা কোচিংয়ে মুখস্থ করো? ভাইয়ারা মুখস্থ করতে বলে আমি জানি না, এগুলো তো ফিল করে বলা যায় ভাইয়া, প্রত্যেকটা জিনিস আনসার।
এখন আমরা গড় মুক্ত পথ নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে এই গড় মুক্ত পথ সমান ল্যামডা সমান আমরা কি বলছি, ল্যামডা সমান হচ্ছে এস ডিভাইডেড বাই এন। খুব ভালো করে বুঝিও, ল্যামডা সমান কত, এস ডিভাইডেড বাই এন। এখন আমার প্রশ্ন হচ্ছে ল্যামডা ইকুয়াল টু, এখানে এই ল্যামডা বের করার জন্য দুইটা ফর্মুলা আছে। একটা আছে ল্যামডা ইকুয়াল টু পাই ডি স্কোয়ার এন, এখানে পাই ডি স্কোয়ার এন। আরেকটা ফর্মুলা আছে 1/√2 পাই ডি স্কোয়ার এন। এবং আমি তোমাদেরকে একটা ফর্মুলা দেব, সেটা হচ্ছে এটা ইজ প্রপোর্শন। আচ্ছা এখানে লিখি ল্যামডা ইজ প্রপোর্শন টি ডিভাইডেড বাই √n n ডি স্কোয়ার তোমার পিরো এন ডি স্কোয়ার পিরো। এখানে আমরা ওটা আরেকটা ফর্মুলা দিলাম। এই দুইটা ফর্মুলা দেখতে দুই রকম। এই ফর্মুলাটা দিছেন হলো চার্লস, না এই ফর্মুলাটা দিছেন ক্লসিয়াস। এই ফর্মুলা একই, দুইটাই গড় মুক্ত পথের ফর্মুলা, ক্লসিয়াস। আর এই ফর্মুলাটা দিছেন হচ্ছে আমাদের মহামতি ম্যাকজয়েল। তবে আমরা অঙ্ক করার সময় সবসময় ম্যাকজয়েলের ফর্মুলা ব্যবহার করব, সবসময় আমরা ম্যাকজয়েলের ফর্মুলা ব্যবহার করব। খুব ভালো করে বুঝিও, অঙ্ক করার সময় আমরা কার ফর্মুলা ব্যবহার করব, ম্যাকজয়েলের ফর্মুলা ব্যবহার করব। এখানে ডি দ্বারা কি বুঝায়, ডি দ্বারা বুঝায় হচ্ছে প্রতি অণুর ব্যাস। খুব ভালো করে বুঝিও, প্রতি অণুর ব্যাস, ডি হলো প্রতি অণুর ব্যাস। এন দ্বারা বুঝায় একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। এখানে এন দ্বারা বুঝায় একক আয়তনে অণুর সংখ্যা। তো আমরা সবসময় ম্যাকজয়েলের ফর্মুলা ব্যবহার করব অঙ্ক করার জন্য। আর একটা জিনিস মনে রাখবে, একটা গ্যাসের গড় মুক্ত পথ সবসময় কনস্ট্যান্ট থাকে, মানে প্রত্যেকটা গ্যাসের গড় মুক্ত পথের মান আলাদা এবং এই মানটা কনস্ট্যান্ট, মানে ওই গ্যাসের জন্য কনস্ট্যান্ট। এখন আমরা দেখব এই গড় মুক্ত পথ কোন কোন জিনিসের উপর নির্ভর করে, কখন বাড়ে কখন কমে। খুব ভালো করে বুঝিও, গড় মুক্ত পথ কখন বাড়ে কখন কমে, এটার জন্য তুমি শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবা। তার মানে তাপমাত্রা বাড়লে গড় মুক্ত পথ বাড়বে, এইটার এইটা সমানুপাতিক, তাহলে এইটা বাড়লে এইটা বাড়বে। আর এই জায়গায় খেয়াল করো, প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা যদি বাড়ে গড় মুক্ত পথ কমবে, অণুর ব্যাস বাড়লে গড় মুক্ত পথ কমবে, চাপ বাড়লে গড় মুক্ত পথ কমবে, রোগ ঘনত্ব বাড়লে গড় মুক্ত পথ কমবে। তার মানে এগুলা যদি বাড়ে ল্যামডা কমবে, আর টি যদি বাড়ে গড় মুক্ত পথ বাড়বে। এই জায়গায় আমাকে বলো তোমাদের পুরো ব্যাপারটা চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কষ্ট করে জানাও। এবং তোমরা একটু জানাও যে তোমরা সবাই ক্লাসটা কেমন ফিল করতেছো, প্রত্যেককে জানাও ক্লাসটা কেমন ফিল করতেছো। আচ্ছা কোন কোন মেডিডিমার আমাদের সাথে ক্লাস করতেছে? আমরা এগুলা কি করি, অহেতুক লাল নীল কালিতে দাগায় অস্থির হয়ে মুখস্থ করে ফেলি। বাট যখন তুমি ফিজিক্সের ফিলটা নিতে পারবে তখন দেখবে এগুলো মুখস্থ করার জিনিস না ভাইয়া, এগুলা মুখস্থ করার জিনিস না, মুখস্থ করলে মনে থাকবে না। আর যখন তুমি ফিল করবে তখন তোমার মনে থাকবে। এখন তুমি এভাবে চিন্তা করবে, অণু ক্ষুদ্র গোলক যেহেতু খুবই ক্ষুদ্র, এখানে মহাকর্ষ বল কাজ করবে না। যেহেতু স্থিতিস্থাপক গোলক, তাহলে সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক, অর্থাৎ আগের গতিশক্তি পরের গতিশক্তি সমান থাকবে। তারপর আবার চিন্তা করব যে এখানে যেহেতু এখানে তাদের মধ্যকার অণুগুলা কেমন, অণুগুলা হলো হিমুদের মতো, তাদের মধ্যকার কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল নাই। তাহলে যেহেতু আকর্ষণ বিকর্ষণ বল নাই, তাহলে তারা সংঘর্ষের পর যুক্ত হয়ে যাবে না। সংঘর্ষের পর যুক্ত হবে না, কেন যুক্ত হবে না? কারণ তারা তো ইনার, তারা পরস্পরের প্রতি কোনো আকর্ষণ ফিল করে না। তাহলে সংঘর্ষের পর ঠাস করে আলাদা হবে। তাহলে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা হবে অনেক বেশি। কত? মাত্র 10⁹ সংঘর্ষ হয়। এখন যতই তারা সংঘর্ষ হোক, তারা কখনো তাদের এরিয়ার বাইরে যায় না। আর তারা যেহেতু কখনো তাদের এরিয়ার বাইরে যায় না, তার মানে একক আয়তনে অণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আর একক আয়তনে অণুর সংখ্যার পরিবর্তন হয় না, তাই ওই বস্তুটার আণবিক ঘনত্ব কি থাকে? স্থির থাকে। এখন এরপরে আমরা কি দেখতেছি যে হচ্ছে যেহেতু এই যে প্রত্যেকটা সংঘর্ষে সে কিছু দূরত্ব অতিক্রম করবে, তাহলে এরকম একটা সংঘর্ষে সে গড়ে যে দূরত্ব অতিক্রম করে তার নাম হলো গড় মুক্ত পথ। প্রতিটি সংঘর্ষে গড়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো গড় মুক্ত পথ। আর এই গড় মুক্ত পথের মান একটা গ্যাসের জন্য সবসময় মোটামুটি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলা কিন্তু ফিল করলে খুব দ্রুত আমরা কিন্তু বুঝতে পারি
এগুলা মুখস্থ করার কোনো উপায় নাই। এই জায়গায় সবাই আমাকে বলো যে তোমরা ক্লাসটা কেমন ফিল করতেছো, এটা আমাকে একটু জানাও। তো তোমরা যারা দেখতেছো মেডিকেল কোচিং করতেছো, আমাকে বই মুখস্থের যন্ত্রণায় যারা অস্থির হয়ে গেছো, তোমরা যদি চাও আমি মেডিকেল ফিজিক্সের একটা কোর্স রান করছি 20টা ক্লাসে, তোমার ফুল মেডিকেল ফিজিক্সটা আমি কমপ্লিট করে দেবো। ফুল মেডিকেল ফিজিক্স কমপ্লিট করে দেবো, মাত্র 20টা ক্লাস নেব। তো এই 20টা ক্লাসে তোমার ফুল মেডিকেল ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে এবং আশা করি এই ক্লাসগুলো করলে এর বাইরে তোমার মেডিকেলের কোনো প্রশ্ন আসবে না। তো পুরো মেডিকেল এর এই কোর্সটার ফি মাত্র 1000 টাকা এবং আমরা 20 তারিখ থেকে এই কোর্সটা শুরু করব। তো তোমরা যদি কেউ চাও আমার এই মেডিকেল ফিজিক্স ব্যাচটাতে জয়েন করতে পারো। যদি কেউ চাও, যে যদি মনে করো যে আমি ফিল করে পড়তে চাই, আর যখন এই 20টা ক্লাস তুমি পড়বে আমার মনে হয় না এর বাইরে তোমাকে তেমন পড়তে হবে, শুধু এই জিনিসগুলো একটু রিভিশন দেবে, কেমন? আর তখন এই যে তোমার সময়টা বাঁচবে, এই সময়টা তুমি কেমিস্ট্রি বায়োলজি এখানে ব্যয় করো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তো তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, সকলের জন্য অনেক দোয়া আর শুভকামনা।